আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। স্যারেরা যে যেখান থেকে লাইভে আছেন আস্তে আস্তে সবাই যুক্ত হন। আমরা লাইভে চলে আসতেছি যে যেখান থেকে আসি আস্তে আস্তে চলে আসি। আমাদের প্রথমে যুক্ত হয়েছে বাপ্পা বাসার সহ অনেকে চলে আসছে, আস্তে আস্তে আসেন। আমাদের পরীক্ষার সাজেশন একবারে চূড়ান্তভাবে রেডি। আজকে রাত্রে থেকে আপলোড দেওয়া শুরু হবে। তাহলে একটু চলে আসেন। আমরা পিআরবি ক্লাস শুরু করেছিলাম, পিআরবি একটু পড়ায় আগে তারপর আলোচনা করি। আমাদের হোসাইন আহমেদ, সাইদুল ইসলাম, এএসআই সাইদ আলী চলে আসছে। হ্যাঁ, আপনাদের একবার চূড়ান্তভাবে রেডি। আজকে রাত্রে থেকে আপলোড দেওয়া শুরু হবে। সবাই যে যেখানে আছে একটু লাইভে চলে আসি। আমরা এখনই ক্লাসে ঢুকবো। আমরা পিআরবি পড়েছিলাম, আমরা যদি ভুল না করে থাকি পিআরবি আমরা 88 ধারা পর্যন্ত পড়েছিলাম। 88 ধারা পর্যন্ত কি সবার মনে আছে? পিআরবি 88 ধারা পর্যন্ত কি সবার মনে আছে? আমরা আচ্ছা, হৃদয় সাহা হাই স্যার দিয়েছে। মাসুদ, পরিপূর্ণভাবে সুস্থ আছি। আচ্ছা, আমরা শুরু করি। পিআরবি গুরুত্বপূর্ণ যেগুলো পড়েছিলাম আমি তার ভিতরে বলেছি 24-এ পিআরবিটা গুরুত্বপূর্ণ, 25, তারপরে 33, 43, 47, 53, 66, 67, 68 ক খ গ ঘ পর্যন্ত। এছাড়া বাইরে তেমন কোনো গুরুত্বপূর্ণ নাই। এরপরে 86-তে জনকল্যাণমূলক কাজ, 87-তে চাঁদা আদায়, 88-তে অস্ত্রের লাইসেন্স অব্যাহতি, এই এতটুকু পর্যন্ত ঠিক ছিল। আমি যে কয়েকটা পিআরবি মুখ দিয়ে উচ্চারণ করেছি এই কয়েকটাই গুরুত্বপূর্ণ। 88-তে পাইলাম যে অস্ত্রের লাইসেন্স অব্যাহতি। এখন পড়ব 89-তে বলা আছে কর্তব্যরত থাকা অবস্থায় কোনো পুলিশ অফিসার বা পুলিশ সদস্য সরকারিভাবে সরবরাহকৃত ব্যাট বা লাঠি ছাড়া কোনো ব্যক্তিগত ব্যাট বা লাঠি কেউ ব্যবহার করতে পারবে না। এটা বুঝছি কিনা? মানে আপনার ডি স্টোর থেকে আপনাকে যে লাঠিটা দেওয়া হবে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বা ডিউটিতে ব্যবহার করার জন্য, ওই ব্যাট লাঠি ছাড়া আপনার ব্যক্তিগতভাবে কোনো লাঠি বানিয়ে আপনি ডিউটি পোস্টে যেতে পারবেন না। ব্যক্তিগতভাবে বাঁশ বানাইতে পারবেন না, লাঠি বানাইতে পারবেন না, কোনো কিছু বানাইতে পারবেন না। এগুলো ডিউটি পোস্টে ব্যবহার করা যাবে না। আর সাব ইন্সপেক্টরের নিচে কেউ ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবে না। সাব ইন্সপেক্টর এবং তার উপরে যারা আছে তারা চাইলে সরকারিভাবে লাইসেন্স নিয়ে ব্যক্তিগত অস্ত্র অন ডিউটিতে থাকা অবস্থায় ব্যবহার করতে পারে। তাহলে এই 89-তে আমরা দুইটা সেট আপ পাইলাম। প্রথমে পাইলাম সরকারি ডিউটিতে সরকারি ব্যাট লাঠি ছাড়া ব্যক্তিগত ব্যাট লাঠি ব্যবহার করা যাবে না, আর সাব ইন্সপেক্টরের নিচে কেউ ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবে না। 89 ক্লিয়ার? 89 কি আমরা পারি? আজকে রাত্রে সাজেশন আপলোড করে দিব ক্লাসের পরেই। 89 কি আমরা পারি?
আচ্ছা, এখন পড়বো আমরা 98তে বলা আছে কর্মস্থলে থাকাকালীন সময়ে কোন পুলিশ অফিসার ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে কোন ধরনের দেওয়ানি মামলা রুজু করতে পারবে না। মানে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে, টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে, অথবা কোন অর্থ কেলেঙ্কারি সংক্রান্ত বিষয়ে। তার মানে 98তে বলা আছে পুলিশ অফিসার তার কর্মস্থলে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে কোনো ধরনের দেওয়ানি মামলা রুজু করতে পারবে না, এবং পুলিশ অফিসারের বিরুদ্ধে কেউ দেওয়ানি মামলা রুজু করতে হইলে পুলিশ সুপারের কাছ থেকে অনুমতি নিতে হবে। ফরিদ উদ্দিন বলছে, স্যার লোহার শর্ট লাঠি ব্যবহার করা যাবে? মানে ডি স্টোর থেকে যদি সাপ্লাই করা হয় তাহলে শর্ট লাঠি, লোহার বড় লাঠি সবকিছুই ব্যবহার করা যাবে, যেগুলো সরকার কর্তৃক অনুমোদিত, সরকার কর্তৃক সরবরাহকৃত, বাংলা আলাপ বলি সাপ্লাইকৃত যেগুলো, সেগুলো ব্যবহার করা যাবে। তাহলে আমরা কি 98 কি বুঝছি? 98 বাংলা আলাপ হলো আপনি যে এলাকায় কর্মরত আছেন ওই এলাকায় আপনি ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে কোন ধরনের দেওয়ানি মামলা রুজু করতে পারবেন না, এবং আপনার বিরুদ্ধে কেউ দেওয়ানি মামলা রুজু করতে হইলে অবশ্যই পুলিশ সুপারের কাছ থেকে অনুমতি নিয়ে মামলা রুজু করতে হবে। 98 ধারা মনে হয় পারি আমরা। 98 কি বুঝতে পেরেছি? আচ্ছা, এখন হইল 99তে কি বলছে? 99তে বলা আছে যে কোনো পুলিশ অফিসার আইনগত কোনো কাজ করতে গিয়ে যদি তার বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা রুজু হয়, একটা পুলিশ অফিসার সেটা আইনগত কাজ করতে গিয়েছে, আইনগত কাজ করতে গিয়ে সেখানে একটা ফৌজদারি অপরাধ অথবা একটা দেওয়ানি অপরাধ সংঘটিত হয়েছে, এই কারণে তার বিরুদ্ধে হয় ফৌজদারি মামলা নাহলে দেওয়ানি মামলা রুজু হয়েছে। এই ক্ষেত্রে সরকার তার পক্ষ অবলম্বন করে তাকে সমর্থন করবে, তাকে সাপোর্ট দিবে, তাকে ব্যাকআপ দিবে। কিন্তু কেউ যদি বেআইনিভাবে, অন্যায়ভাবে কোনো সরকারি কাজ করতে গিয়ে ফৌজদারি মামলা বা দেওয়ানি মামলায় জড়িয়ে পড়ে, সেই ক্ষেত্রে সরকার তার পক্ষ নিবে না। শুধু এই ধারার ক্ষমতা বলে 5 আগস্টের আগে পুলিশ অফিসাররা যখন বিভিন্ন জায়গায় গোলাগুলি করেছে, গোলাগুলি করার পর সরকার কি বলছে, যখন সরকার পরিবর্তন হয়ে গেল বা তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন তারা বলল আপনি যে গোলাগুলি করেছেন এটা আপনি সরকারি কাজে করেন নাই, আপনি একজন ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য বেআইনিভাবে গুলি করেছেন। তখন এই জন্য সরকার আপনাকে সাপোর্ট দিবে না, তাই হয়েছে। আবার যদি হয়তো ওই সরকার থাকতো তাহলে আবার সরকার তাদেরকে সাপোর্ট দিত। বিষয়টা এরকম, মানে বাড়ে পড়ে গেলে পুলিশের অপরাধ, বাড়ে না পড়লে পুলিশে সবাই বাঁচায়, কিন্তু পুলিশ যখন বিপদে পড়ে যায় তখন আর কেউ নাই। ঠিক আইনটি ভাবে করা যে কোনো পুলিশ অফিসার আইনগতভাবে কোনো কাজ করতে গিয়ে সে যদি ফৌজদারি বা দেওয়ানি মামলায় জড়িয়ে পড়ে তাহলে সরকার তার পক্ষপাত নিবে বা সরকার তাকে সমর্থন করবে। কিন্তু ওই পুলিশ অফিসার যদি অবৈধভাবে কোনো কাজ করতে গিয়ে ফৌজদারি বা দেওয়ানি মামলার শিকার হয়, সেই ক্ষেত্রে সরকার তার পক্ষপাত নেবে না। কি বলেছেন? আপনি সরকারি কাজ করতেই গেছেন, কোনো কারণে এখানে সরকার ব্যাক আদায় পড়ে গেছে, সাথে সাথে বলবে যে সে বেআইনি কাজ করতে গেছে, আমরা তাদেরকে এই ধরনের কোনো কথা বলি না, এই ধরনের কাজ করতে নিষেধ করেছি, শেষ। এই জন্য পুলিশের এক পায়ে জেলে, এক পা বাইরে। 2024 সালে 5 আগস্টের ঘটনা আপনারা সচক্ষে নিজ চোখে দেখেছেন যে পুলিশের এক পা ভিতরে যে এক পা বাইরে, একবারে পরীক্ষিত। তাহলে কি পাইলাম? প্রথমে পাইলাম 89 যে সরকারি সরবরাহকৃত ব্যাস লাঠি ব্যতীত ব্যক্তিগত কোনো ব্যাত লাঠি ব্যবহার করা যাবে না। 98তে পাইছি কোনো সরকারি কর্মচারী যে এলাকায় কর্মরত ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে সে কোনো ফৌজদারি মামলা রুজু করতে পারবে না, এবং ওইখানকার স্থানীয় বাসিন্দারা যদি পুলিশ অফিসারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে চায়
তাহলে পুলিশ সুপারের অনুমতি লাগবে। আচ্ছা, 99তে পাইলাম যে কোনো সরকারি পুলিশ অফিসার আইনানুগ কোনো কাজ করতে গিয়ে যদি সে ফৌজদারি বা দেওয়ানি মামলার শিকার হয়, সেই ক্ষেত্রে সরকার তাকে সমর্থন করবে, সাপোর্ট দিবে, ব্যাকআপ দিবে। কিন্তু এই কাজটা সে যদি বেআইনিভাবে করতে গিয়ে ফৌজদারি বা দেওয়ানি মামলার শিকার হয়, সেই ক্ষেত্রে সরকার তাকে সমর্থন করবে না। এই 98 আর 99 এই দুইটা বুঝছি কিনা আমাকে একটু ক্লিয়ারেন্স দেন, তাহলে আমি সামনে আগাবো। 98 আর 99 কি বুঝতে পেরেছি আমরা? তাহলে 98তে পাইলাম কোন সরকারি কর্মচারী মানে পুলিশ অফিসার তার কর্মস্থলে ওই এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে পারবে না। আবার তারা আবার পুলিশ অফিসারের বিরুদ্ধে এসপির অনুমতি ছাড়া দেওয়ানি মামলা করতে পারবে না। তার মানে এসপির অনুমতি থাকলে পারবে। 99তে পাইলাম আপনি সরকারি কাজ করতে গেছেন, কোন মামলার শিকার হয়েছেন, সরকার দেখবে। কিন্তু আপনি ব্যক্তিগত কাজে গিয়ে বেআইনি কাজ করতে গিয়ে যদি মামলার শিকার হন, তাহলে সরকার আপনাকে দেখবে না। 99 এখন হলো পিআরবি 100, গুরুত্বপূর্ণ পিআরবি। যারা মনে করেন বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছেন, স্ত্রীর কারণে কোর্টে মামলা হয়েছে, থানায় মামলা হয়েছে, হওয়ার পর যারা সাসপেনশন হন, তাদের বিরুদ্ধে পিআরবি 100 ধারাটা উল্লেখ থাকে। কি লেখা থাকে? পিআরবি 100তে বলা আছে যে আপনাদের কারো বিরুদ্ধে যদি মানে পুলিশ অফিসার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা রুজু হয়, কার বিরুদ্ধে? পুলিশ অফিসারের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অথবা দেওয়ানি মামলা রুজু হয়, তাহলে তিনি উক্ত সংবাদটির সাথে সাথে পুলিশ অফিসার বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবে। এখন আমরা যারা করি না, পরে জানতে পারলে আমাদের বলে যে আপনি 100 ধারা লঙ্ঘন করেছেন, এই কারণে আপনার বিরুদ্ধে যেদিন মামলা হয়েছে সেদিন থেকে আপনাকে সাময়িক বরখাস্ত হিসাবে গণ্য করা হইল। আপনি নিয়মিত বেতন পাবেন না, তবে খরপোশ ভাতা দিন নিয়ম মোতাবেক প্রাপ্ত হবেন। আপনাকে প্রত্যহ 3 বেলা আড়াই পুলিশ লাইন বরিশাল বরাবর হাজির হয়ে সশরীরে রুল কল প্রদান করার জন্য নির্দেশ করা হইল। শেষ। আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো। এখন আপনি সাময়িক বরখাস্ত করার পর বরিশাল পুলিশ লাইনের দক্ষিণ পাশে একটা ক্যান্টিন আছে, সেখানে ক্যারাম বোর্ড আছে। সকালবেলা ঘুমতুড্ডে আইসা ক্যারাম বোর্ড খেলা শুরু করবেন, একবারে বিকালে রুল কল দিয়ে আবার খেলবেন, আবার খেললে রাত্রে রুল কল দিয়ে তারপর বাসায় যাবেন। কথা কি ক্লিয়ার? তাহলে 98, 99, 100 এই তিনটা হলো পুলিশের মামলা সংক্রান্ত বিষয়। এটা কিন্তু ভালো মতো বুঝবেন। 98 কনসেপ্ট হলো আমি যেখানে কর্মরত ওই এলাকার মানুষের বিরুদ্ধে আমি দেওয়ানি মামলা করতে পারবো না, তারা আমার বিরুদ্ধে করতে হলে আমার এসপির অনুমতি লাগবে। এটা হলো 98। আর 99 হলো আমি সরকারি কাজ করতে গিয়ে যদি কোনো মামলার শিকার হই, সরকার আমাকে দেখবে। তবে আমি বেআইনিভাবে কোনো কাজ করতে গিয়ে যদি মামলার শিকার হই, তাহলে সরকার আমাকে দেখবে না। আর 100তে পেলাম আমার বিরুদ্ধে ফৌজদারি হোক দেওয়ানি হোক যে মামলা রুজু হয়, সাথে সাথে বিষয়টা পুলিশ সুপারকে অথবা আমার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাদেরকে অবগত করতে হবে। তাহলে 89, 98, 99, 100 আমরা কি পারি? একটু কমেন্ট করতে হবে যে পারি, না পারলে সামনে যাব না। ছিয়াশি থেকে পুলিশের নিষিদ্ধমূলক কাজ শুরু হয়েছে, মানে পুলিশকে নিষেধ করা হয়েছে সে কি কি করতে পারবে না। একজন বলছে দেওয়ানি মামলার জন্য কি সাসপেনশন করা হয় স্যার? না, দেওয়ানি মামলার জন্য সাসপেনশন করা হয় না, তবে ওয়ারেন্ট ইস্যু হলে সাসপেনশন করা হয়। একা সবাই কমেন্ট করেন আপনারা কি পারেন নাকি পারেন না। আচ্ছা, এগুলো সব পুলিশের নিষিদ্ধমূলক কাজ। এখন পড়বে 105।
105-এর সুন্দর একটা কথা বলছে, যদি বুঝেন। 105-এর ক আর খ। 105-এর কতে বলছে জেলার যে এসপি স্যার আছে না, পুলিশ সুপার আর ডিআইজি স্যার, দুজনকে তো চিনেন। 105-এর কতে বলা আছে জেলার পুলিশ সুপার বা ডিআইজি মহোদয়ের অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্য পদোন্নতি, ছুটি, বদলি বা অন্য কোনো বিষয়ে সরাসরি আইজিপি মহোদয় বরাবর তারা সাক্ষাৎ করার জন্য আবেদন করতে পারবে না। এটা কি বুঝছেন কি স্যার? ওয়ারেন্ট যদি কোর্টে হাজির হয়ে যায় তাহলে কি সাসপেনশন হবে? 120% হবে। মামলা হইলেই সাসপেনশন হবে, ওয়ারেন্ট হলে তো তার আগে হবে। তাহলে 105-এর মূল বাংলা আলাপ পাইলাম যে আমাদের পুলিশ সুপার অথবা ডিআইজি মহোদয়ের অনুমতি ছাড়া সরাসরি কেউ আইজিপি মহোদয়ের কাছে ছুটির বিষয়ে, বদলির বিষয়ে বা অন্য পদোন্নতির বিষয়ে অথবা অন্য কোনো বিষয়ে সরাসরি সাক্ষাতের জন্য আবেদন করতে পারবে না। তার মানে আমি যদি জেলায় চাকরি করি, বরিশাল জেলায়, তাহলে আমার আইজিপি মহোদয়ের সাথে দেখা করতে হলে আমার কার অনুমতি লাগবে? আমার এসপির অনুমতি লাগবে। এসপি ডিআইজির কাছে আবেদন পাঠাবে, পরে ডিআইজি আইজির কাছে পাঠাবে। সরাসরি কেউ আইজিপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আবেদন করতে পারবে না। এটা হলো 105-এর ক। 105-এর খতে বলা আছে তবে যদি কেউ আইজিপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আবেদন করে, যদি কেউ আইজিপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আবেদন করে তাহলে সাধারণত যেন তার আবেদনটি প্রত্যাখ্যান না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মানে এসপি কে বলছি পিআরবিতে যে আপনার কনসার্ন ছাড়া তো বা ডিআইজি কনসার্ন ছাড়া তো কেউ আইজি স্যারের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবে না। এটা বলা আছে 105-এর ক। আবার খতে বলা আছে তবে কেউ যদি আইজি স্যারের সাথে দেখা করার জন্য কোনো আবেদন করে সাধারণত এই আবেদনটা যেন নাকচ করা হয় সেদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করা হলো। মানে আইজি বলে দিছে যে আমার কাছে থেকে সরাসরি আসতে পারবে না, তবে কেউ যদি আসার জন্য আবেদন করে যেন এটা সাধারণত বাতিল না করে। এটা অর্থ বুঝাইছে যেন সাক্ষাৎ দেখার করার সুযোগ করে দেওয়া হয়, এটাই বুঝাইছে। মানে এই ধরনের আবেদন পাওয়া গেলে যেন সাধারণত প্রত্যাখ্যান না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মানে এই আবেদনের জন্য সাধারণত বাতিল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের তো ডিএজি অফিস সব বাতিল করে দেয় না, এখন আর ডিএজি অফিস বাতিল করে না, ডিএজি অফিস পাঠায় না, এঙ্গেজ করে রাখে। পরে টাইম হইলে পাঠায়, পরে আইজি অফিস থেকে বাতিল হয় বা যা হয়। ডিএজি অফিসে এসপি অফিসে আটকে রাখে। বদলির আবেদন করছেন, ডিএজি অফিসে আটকে রাখছে, পাঠায় না সহজে। কিন্তু পিআরবিতে বলছে সাধারণত পাঠিয়ে দিতে। 105-এর খতে বলছে এই ধরনের আবেদন পাওয়া গেলে সাধারণত প্রত্যাখ্যান না করে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে 105-এর ক আর খ আমরা কি বুঝতে পেরেছি? 105-এর কতে পাইলাম যে পুলিশ সুপার এবং ডিআইজি মহোদয়ের অনুমতি ছাড়া সরাসরি কেউ আইজিপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য বদলি, পদোন্নতি, ছুটি, এই সমস্ত নিয়োগ, এই সমস্ত বিষয়ে সাক্ষাৎ করতে পারবে না বা আবেদন করতে পারবে না এসপি এবং ডিআইজির কনসার্ন ব্যতীত। 2 আবার বলা আছে তবে কেউ যদি এই আবেদন করে থাকে সাক্ষাতের জন্য তাহলে সাধারণত এই আবেদনটি প্রত্যাখ্যান করা হবে না বা হয় না। এটা হলো 105-এর ক আর খ। এটা কি আমরা ক্লিয়ার? এই আব্দুর রহিম 105-এর ক খ কি আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন পড়বো আমরা 106। 106-তে বলা আছে প্রত্যেক পুলিশ অফিসারের জন্য সরকারি কর্মচারীর যে আচরণ বিধিমালা আছে সেটা প্রযোজ্য হবে। মানে একজন সরকারি কর্মচারীদের জন্য যে সমস্ত আচরণ আছে, নিয়ম কানুন আছে, বিধিমালা আছে সেটা
প্রযোজ্য হবে। এটা বলা আছে 106। তাহলে 106 বলা আছে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত অফিস, এটা আমাদের পুলিশ বাহিনীর জন্য প্রযোজ্য হবে। বলা আছে সরকারি ছুটি এই কয়দিন পাবে, এই কদিন পুলিশ বাহিনীর জন্য প্রযোজ্য হবে। মানে সরকারি যত নিয়ম কানুন আচরণ বিধিমালা শৃঙ্খলা যা আছে সরকারি জন্য প্রযোজ্য, যা আমাদের জন্য একই প্রযোজ্য হবে। এই জন্য বলা আছে প্রত্যেক পুলিশ অফিসারের সরকারি কর্মচারীর যে আচরণ বিধিমালা আছে আচরণ বিধিমালা প্রযোজ্য হবে। 106। 107-এর লাস্টের 107-এর বানান হলো মানে 7 বানান দন্ত্য দিয়া, সাংবাদিকতা বানান দন্ত্য দিয়া। 107-এ সাংবাদিকতা, 107-এ কি সাংবাদিকতা, যে কোনো পুলিশ অফিসার তার কর্তব্য কর্ম বাহিরে কোনো মিডিয়ার সাথে, প্রিন্ট মিডিয়ার সাথে, সাংবাদিকের সাথে, ইলেকট্রনিক মিডিয়ার সাথে কোনো ধরনের তথ্য আদান প্রদান করা, কোনো ধরনের গোয়েন্দা তথ্য প্রকাশ করা বা কোনো ধরনের সাংবাদিকতা জড়িয়ে থাকা কোনো কিছুই করতে পারিবে না। যদি পুলিশ সাংবাদিকতা করার সুযোগ পাইতো তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি চাকরি হইতো সব থানার ওসিদের, আর হয়তো ডিটি অফিসারের, আর হয়তো বিট অফিসারের। এই কয়েকজনকে দিলেই মোটামুটি সারা বাংলাদেশের ওই টেলিভিশন চ্যানেলের কাভার হয়ে যাবে। এজন্য বলা আছে যে কেউ কোনো ধরনের সাংবাদিকতা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাথে কেউ কোনোভাবে জড়িত হইতে পারবে না, তাদেরকে কোনো তথ্য প্রদান করা যাবে না। 107 এটা কি পারি? 108। 108-এ বলা আছে সরকারি যে নীতিমালা তৈরি করা হবে, সরকার যে আচরণ বিধিমালা তৈরি করবে, সরকারের যে আইন কানুন তৈরি হবে, সরকার যে সরকারি পদক্ষেপ গ্রহণ করবে, এগুলো কোনো কিছুর বিরুদ্ধে কোনো সরকারি কর্মচারী, বিশেষ করে পুলিশ অফিসার কোনো ধরনের সমালোচনা করতে পারবে না। বাংলা আলাপ হলো সরকারের কোনো সমালোচনা করা যাবে না। মানে সমালোচনা বলতে সরকারের খারাপ দিক নিয়ে কারোর সাথে কোনো ধরনের আলোচনা করা যাবে না। 108। তাহলে 108 কি বুঝতে পারছি? এরপরে 109। 109 বলা আছে কোনো পুলিশ অফিসার তার কর্মস্থলে, কোন পুলিশ অফিসার তার নিজ কর্মস্থলে সুপ্রতিষ্ঠিত ব্যাংক প্রতিষ্ঠানের সাথে স্বাভাবিক লেনদেন ব্যতীত অন্য কোনো লেনদেন করতে পারবে না। আবার বলা আছে আর্থিক লেনদেন করতে পারবে না, কিংবা কেউ জমির মালিক হওয়া, কর্মস্থলে জমির মালিক হওয়া, জমিতে অবস্থান করা অথবা ব্যবসা পরিচালনা করা, এগুলো কোনো কিছুই করা যাবে না। 109। তাহলে 109-এর মূলত বাংলা আলাপ হলো আপনার যে স্বাভাবিক লেনদেন আছে এই লেনদেন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানে অন্য ধরনের কোন ধরনের লেনদেন, ব্যাংক বিমার সাথে কোন ধরনের কোনো কিছু এগুলো করা যাবে না। মানে টাকা পয়সা ধার নেওয়া দেওয়া কিছুই করা যাবে না। এটাকে আমরা মূলত ব্যাংকের সাথে বুঝাইছি যে এক পুলিশ অফিসার আর পুলিশকে টাকা ধার দিতে পারবে না, এটা কোথাও বলে নাই। কিন্তু এরকম করাকে গায়ের জোরে আমরা বলছি যে কর্মস্থলে টাকা পয়সা ধার নেওয়া দেওয়া করা যাবে না, এটা ভুল তথ্য। বলছে আর্থিক প্রতিষ্ঠানের সাথে স্বাভাবিক লেনদেন ব্যতীত অন্য কোনো লেনদেন করা যাবে না। আবার একটু প্রথম টান দিয়ে নিয়ে আসি। প্রথম হলো 89, ব্যক্তিগত বেতলাঠি ব্যবহার করা যাবে না। তারপর হলো 98, বলেন 98-তে কি আছে? 98-তে বলা আছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে পুলিশ কোনো দেওয়ানি মামলা করতে পারবে না, তবে তারা এসপির অনুমতি নিয়ে পুলিশের বিরুদ্ধে করতে পারবে। 99-তে বলা আছে আপনি সরকারি কাজ করতে গিয়ে মামলা শিকার হইলে সরকার দেখবে, কিন্তু ব্যক্তিগতভাবে অবৈধ কোনো কাজ করতে গিয়ে বিপদে পড়লে সেটা সরকার দেখবে না। 100-তে বলা আছে আপনার বিরুদ্ধে সরকারি বেসরকারি যত মামলাই হোক, দেওয়ানি ফৌজদারি সকল বিষয়ে আপনি আপনার কর্তৃপক্ষ বা পুলিশ সুবিধাকে অবগত করতে হবে। 105-এর ক আর খ। 105-এর ক একটা জিনিস, খ আর এক জিনিস। কত বলা আছে পুলিশ সুপার আর ডিআইজির অনুমতি ছাড়া আইজির সাথে দেখা করার জন্য কেউ আবেদন করতে পারবে না। খতে পাচ্ছি তবে এই ধরনের আবেদন যদি কেউ করে সেটা সাধারণত প্রত্যাখ্যান করা যাবে না।
মানে পাঠিয়ে দিতে বলছে। সাথে পেলাম সংবাদ সংস্থা বা সাংবাদিকতার সাথে জড়িত হওয়া যাবে না। 8 পেলাম সরকারের যে নীতির সমালোচনা করা যাবে না। 9 পাইলাম টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে আর্থিক যে প্রতিষ্ঠান আছে, ব্যাংক, বীমা, তাদের সাথে স্বাভাবিক লেনদেন ব্যতীত অন্য কোনো লেনদেন করা যাবে না। 109। এই 189 থেকে 109 পর্যন্ত কি আমরা পারি? একশো 10 বলা আছে, আইজিপি মহোদয় লিখিত অনুমতি ছাড়া কোনো পুলিশ অফিসার কোনো ধরনের নিলামে অংশগ্রহণ করা বা সেখান থেকে কোনো কিছু ক্রয় করতে পারবে না। 110। তাহলে নিলামে অংশগ্রহণ করা অথবা নিলামের কোনো জিনিসপত্র ক্রয় করা আইজিপির অনুমতি ছাড়া এগুলো কোনো কিছুই করা যাবে না। 110 দ্বারা পারবেন। কি কি করা যাবে না নিয়ে বলতেছি। আবার আসি 89-তে ব্যক্তিগত লাঠি। 98-তে বলা আছে হ্যাঁ, 89-তে ব্যক্তিগত লাঠি। 98-তে কর্মস্থলে সে কারোর বিরুদ্ধে মামলা করতে পারবে না। তার বিরুদ্ধে করতে হলে পুলিশের অনুমতি লাগবে। 89-তে পাইলাম সরকারের কাজে গিয়ে জড়িত পড়লে সরকার দেখবে, কিন্তু ব্যক্তিগত কাজে জড়িয়ে গেলে সরকার দেখবে না। 99, এটা হলো 99, এরপরে 100। আপনার বিরুদ্ধে যে মামলা হোক আপনি আপনার কর্তৃপক্ষকে জানাইতে হবে। 105-এর ক আর খ 2টা পয়েন্ট। কত বলা আছে যে পুলিশ সুপার আর রেঞ্জের ডিআইজির অনুমতি ছাড়া আইজির সাথে দেখা করার জন্য কেউ আবেদন করতে পারবে না। আর কত বলা আছে, তবে এই ধরনের যদি কেউ আবেদন করে তাহলে সেটা সাধারণত প্রত্যাহারও করা হবে না। 6 বলা আছে সরকারের যে আচরণ বিধিমালা আছে সেটা পুলিশ বাহিনীর জন্য প্রযোজ্য হবে। 7 বলা আছে সংবাদ সংস্থার সাথে জড়িত হওয়া যাবে না। 8 বলা আছে কোনো ধরনের সরকারের নীতিমালার সমালোচনা করা যাবে না। 9 বলা আছে যে সরকারি যে কর্মস্থল আছে সেখানে নির্ধারিত লেনদেন ছাড়া অন্য কোনো লেনদেন করা যাবে না। 10 বলা আছে যে পুলিশের যে কর্ম আছে, 110-এ যে কর্ম আছে, এই কর্ম ব্যতীত অন্য কোনো কর্ম যেমন নিলামে অংশগ্রহণ করা, নিলামের মালামাল ক্রয় করা, এগুলো কোনো কিছুই করা যাবে না। 110। 89 থেকে 110 কে কে পারি? একজন বলছে পারে। 89 থেকে 110। একশো 10 পর্যন্ত কি আমরা পারি? একটু কমেন্ট করেন। 110 পর্যন্ত কি আমরা পারি? আমাকে যদি না বলে দেন তাহলে আমি কিভাবে বুঝবো 110 পর্যন্ত কি আপনারা পারেন? সাজেশন করতে গিয়ে পিম্পল উঠে গেছে। 110 পর্যন্ত কি পারি আমরা? আচ্ছা, 111 তো বলা আছে যে কোন সরকারি কর্মচারী, বিশেষ করে পুলিশ অফিসার, যেহেতু পিআরবিটা পুলিশের, কোন পুলিশ অফিসার তার কর্মস্থলে কোন ধরনের শেয়ার ক্রয় বিক্রয় এগুলো কোনো কিছুই করতে পারবে না। শর্ট করে বলে দিলাম, ফ্যাশনের দরকার নাই। কোন ধরনের শেয়ার তার কর্মস্থলে সে ক্রয় বিক্রয় করতে পারবে না। 111। এর ফলে 112 যে আইজিপি মহোদয়ের লিখিত অনুমতি ব্যতীত, কার কথা বলছি? আইজিপি মহোদয়। আইজিপি মহোদয়ের লিখিত অনুমতি ব্যতীত
কোনো সরকারি পুলিশ অফিসার তার কর্মস্থলে কোনো ধরনের স্থাবর সম্পত্তি তার নিজ নামে, আত্মীয় স্বজন নামে বা অন্য কারো নামে সে ক্রয় করতে পারবে না। শালীর নামে কিনবেন হবে না, বোন নামে কিনবেন হবে না। একমাত্র আপনার নিজ জেলায় পারবেন, অন্য কোনো জেলায় এগুলো কোনো কিছু করতে পারবেন না। এটা বলা আছে 112-তে। তাহলে আবার আসি, প্রথম হলো 105 দেখা সাক্ষাৎ নিয়া, 106 আচরণ বিধিমালা, 107 সাংবাদিকতা নিয়ে, 108 সরকার নীতির সমালোচনা করা যাবে না, 9 টাকা পয়সা সংক্রান্ত আর্থিক প্রতিষ্ঠানের সাথে, 10 কোনো নিলাম বা কোনো কিছু করা যাবে না, 11 শেয়ার ক্রয় বিক্রয় করা যাবে না, 112 নিজ জেলা ব্যতীত অন্য কোনো জেলায় নিজের নামে বা কোনো স্ত্রী আত্মীয় স্বজন কারো নামে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবে না। এর ফলে 113 অধস্থনকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না, যেটা সবচেয়ে বেশি ভালো পিআরবি। এটা আমাদের দেশে আদৌ সাধারণত করে না কোনটা? কোন অধস্থন পুলিশ অফিসার তার অধস্থন কর্মচারীকে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না। কথাটা কি ঠিক আছে না বলেছে? এক 113 কি ঠিক আছে না ভুল আছে? অধস্থনকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না, এটা কি ঠিক আছে না ভুলেছে? একজন বলছে যদি বউয়ের টাকা দিয়ে কিনা হয় তাহলে বউয়ের টাকা দিয়ে বউ কিনলে এটা তো সমস্যা নাই। এখন এত ভালো বউ, দামি বউ, বড় লোকের বউ কই পাওয়া যাবে? আমরা তো পাইলাম না, আমরা পাইলাম না, যেন বিয়ে করতে পারলাম না। এখন যাবে 114-তে বলা আছে কোন সরকারি কর্মচারীর তার নিজের গাফলতির কারণে যদি কোনো সরকারি সম্পত্তির ক্ষতি সাধন হয়, যদি কোনো সরকারি কর্মচারী তার নিজ গাফলতির কারণে যদি কোনো সরকারি সম্পত্তির ক্ষতি সাধন হয়, তাহলে একজন বলছে স্যার আইজিপি স্যার কি সম্পত্তি কিনতে পারবে অন্য জেলায়? কেউ পারবে না, আইজিপি পারবে না, কনস্টেবল পারবে না, কেউ পারবে না। তাহলে 114-তে বলা আছে কোন সরকারি কর্মচারীর গাফলতির কারণে যদি কোনো সম্পত্তির ক্ষতি সাধন হয়, তাহলে এই ক্ষতি, ওই সম্পত্তির ক্ষতি ওই ব্যক্তির কাছ থেকে আদায় করা যাবে। তাহলে আমি একটা লিফট অপারেটর হিসাবে পুলিশ হেডকোয়ার্টারে কাজ করি, মানে আমি লিফট অপারেটর। এখন আমি কাজ করি, আমি কি করছি, এই লিফট চালিয়ে দিয়ে চলে গেছি বাড়িতে বৃহস্পতিবারে। লিফট বৃহস্পতিবার শুক্রবার অফিস বন্ধ, স্বয়ংক্রিয়ভাবে চলতে চলতে গরম হয়ে সেন্সর পুড়ে গেছে। তাহলে আমার গাফলতির কারণে যে কাজটা হয়, এই সেন্সরের টাকা সরকার আমার কাছ থেকে আদায় করতে পারবে 114-তে। রাশিদুল সুমন বলছে কাপড় পর্যন্ত ধুয়ে দেয়, মানে 113 বোঝাচ্ছে সে যে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। 2022 সালে আমার একজন স্টুডেন্ট, সে টুরিস্ট পুলিশে আছে, হেডকোয়ার্টার্সে, মোটামুটি মানে স্টুডেন্ট, লাস্টে 3-4 মাস পড়ছে, কিন্তু প্রচুর আমার কাছ থেকে পরামর্শ নিত। সে ওখানকার চিফ স্যারের সাথে বডিগার্ড হিসেবে কাজ করে।
এবং তার ম্যাডামের সাথে তার একবারে ভয়াবহ লেভেলের দহরম মহরম সম্পর্ক। এখন এই দহরম মহরম সম্পর্ক হওয়ার কারণে হয়তো ম্যাডাম স্যারের কাছে তদবির করছে যে ছেলেটা আমাদের সাথে দীর্ঘদিন আছে, নাম বললাম না, তাকে একটা ভালো সিরিয়াল দিও। ওই টুরিস্টের শিপ স্যার কি করছে, ওই সময় কেন্দ্রীয় রেজাল্ট ছিল না, 20 সাল না 22 সাল না, তাহলে মনে হয় 18-19 সালে কথা বলতেছি। তখন হ্যাঁ 18 সাল না 17 সালের দিকে। তখন ওই শিপ স্যার তারে কি করছে, ওই সময় টুরিস্ট পুলিশের নতুন গঠন হয়েছে, তাকে 3 নাম্বার সিরিয়াল দিছে। সাধারণত 20-30 জনের র্যাঙ্ক হয়। 3 নাম্বার সিরিয়ালে তার রেজাল্ট পাবলিশড হয়েছে, তাহলে তার এসআই 100% কনফার্ম। তো টুরিস্ট পুলিশের হেডকোয়ার্টার ছিল হলো রামপুরা টেলিভিশনের সাথে, 1 নাম্বার না 2 নাম্বার সেক্টর ইয়াতে ব্লকে। যাই হোক, এখন ওই ছেলে খুশি, তার 3 নাম্বার দেওয়া হয়েছে, তার র্যাঙ্ক লাগবে। তো যেদিনকে রেজাল্ট দিয়েছে সেদিনকা তার স্যারে নিয়ে বাসায় যাওয়ার সময় 2 কেজি ভালো মানের মিষ্টি কিনে ওই বাসায় উঠছে। উঠার পর ম্যাডামকে মিষ্টি দিছে। ম্যাডাম বলছে এটা কিসের মিষ্টি? বলছে ম্যাডাম আমি তো এই কনস্টেবল থেকে এএসআই পরীক্ষায় 3 নাম্বার হয়েছি, ওইটার মিষ্টি। ম্যাডাম সাথে সাথে যা বললো তার স্যারকে যে তাকে 3 নাম্বার করা হইলো কেন, তাকে তো 1 নাম্বার করার কথা ছিল। ম্যাডাম বলছে 3 নাম্বার হয়ে যাবে, স্যার বলছে 3 নাম্বার র্যাঙ্ক হয়ে যাবে, সমস্যা নেই। কইছে না, তাকে 1 নাম্বার করতে হবে। 1 নাম্বার মানে 1 নাম্বার করতেই হবে। তখন স্যারে বললো বেটা তুই মিষ্টি খাওয়াইতে, র্যাঙ্কটা লাগলে খাওয়াইতে, রেজাল্টটা দিছি তোর, এখনই মিষ্টি আনতে হবে বাসায়। পরে তিনি বাধ্য হয়ে এই রেজাল্ট আবার রিভিউ করে আবার সাফল করে তারপর আবার খাতা দেখে তাকে 1 নাম্বার করা হয়েছে। এখন সে খুব ভালো একটা থানায় সেতা এএসআই হিসাবে কর্মরত আছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, তার কি সাব ইন্সপেক্টর হওয়ার কি আর কোনো সম্ভাবনা আছে, না ওইখানেই শেষ? বলেন। যে 3 নাম্বার থেকে 1 নাম্বার হয়ে গেল, রাতারাতি রেজাল্ট চেঞ্জ করে। এখন ওই কনস্টেবলের পাওয়ারটা কোন জায়গায় এবার বুঝেন। তাহলে কোন লেভেলের শ্রম দিলে, কোন লেভেলের ডেডিকেশন থাকলে তাকে 3 নাম্বার থেকে আবার 1 নাম্বারে আনা হয়েছে, এবার বুঝছেন? যাই হোক, সে আজীবন এসআই থাকবে, সাব ইন্সপেক্টর হওয়ার সম্ভাবনা তার নাই। সে ভয়াবহ লেভেলের দুর্বল স্টুডেন্ট। কথা কি বুঝতে পারছেন?